ক্যাপ্টেন ফিলিপস 2009 সালে সোমালিয়ার উপকূলে জলদস্যুদের দ্বারা হাইজ্যাক হওয়া এমভি মারেস্ক লাইন কন্টেনার শিপটির হাইজ্যাক হওয়ার ঘটনার উপর ভিত্তি করেই মূলত 2013 সালে ক্যাপ্টেন ফিলিপস মুভিটি তৈরি করা হয়েছিল। মুভিটি ক্যাপ্টেন ফিলিপসকে ঘিরে তৈরি করা হয়েছে, তবে বাস্তব ঘটনাটা একটু ভিন্ন ছিল। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাহলে চলুন মূল স্টোরিতে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ক্যাপ্টেন ফিলিপস রেডি হচ্ছে তার নতুন কাজের জন্য, যেখানে তাকে একটি শিপকে মুম্বাসে নিয়ে যেতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সোমালিয়ার ছোট্ট একটি গ্রাম, যেটি সমুদ্রের খুব কাছে অবস্থিত। সেখানে আমরা গ্রামের প্রায় প্রত্যেকের হাতে অস্ত্র দেখতে পাই। তখন সেখানে একদল লোক আসে, যারা তাদেরকে জানায় এইবার তাদেরকে আরো বড় জাহাজ ধরতে হবে, যাতে করে তারা অনেক বেশি টাকা আদায় করতে পারে। যদিও তাদের প্রধান কাজ মাছ ধরা, কিন্তু এখন তারা সেটা করে না। তারা এখন এই লোকগুলোর কথায় সমুদ্রের বড় বড় জাহাজ হাইজ্যাক করে এবং তাদের কাছ থেকে মোটা দাগে মুক্তিপণ আদায় করে নেয়। তারপর দেখা যায় তারা দুইটা ছোট্ট স্পিড বোট আর একটা বড় জাহাজ নিয়ে বের হয়ে পড়ে। ওইদিকে ক্যাপ্টেন ফিলিপস তার কার্গো শিপটিতে এসে গেছে। তারা কিছুক্ষণের মাঝেই বের হবে। এখন তাদের জাহাজের চেকিং চলছে। সেখানে আমরা ক্যাপ্টেন ফিলিপসের সাথে আরেকটা লোককে দেখতে পাই, যার নাম সেন। লোকটা ক্যাপ্টেন ফিলিপসকে জানায় তারা কোন রাস্তা দিয়ে যাবে। তখন ক্যাপ্টেন ফিলিপস দেখতে পায় তারা আফ্রিকার একটি অঞ্চল মুম্বাসা দিয়ে যাবে, যেটা বেশ ভয়ানক এলাকা হিসেবে পরিচিত জলদস্যুদের জন্য। তাই ক্যাপ্টেন ফিলিপস সেনকে বলে তাদের শিপের সিকিউরিটিটা যেন আরো মজবুত করে নেয়। তারপর তারা বের হয়ে পড়ে তাদের যাত্রার উদ্দেশ্যে। অন্যদিকে রাত্রিবেলা আমরা দেখতে পাই সোমালিয়ার চট্টগ্রাম থেকে আসা জলদস্যুরা তাদের রেডারে দেখছে তারা কোন জাহাজটিতে হামলা করবে। তখন তারা ক্যাপ্টেন ফিলিপসের জাহাজটিকে সিলেক্ট করে, কারণ ক্যাপ্টেন ফিলিপসের জাহাজের আশেপাশে আর কোনো জাহাজ ছিল না। এদিকে ক্যাপ্টেন ফিলিপসের কাছে একটি মেল এসেছে ওই কার্গো শিপটি কোম্পানিটা থেকে। তারা ক্যাপ্টেন ফিলিপসকে জানিয়ে দেয় তারা এখন যেই অঞ্চলটা দিয়ে যাচ্ছে সেখানে জলদস্যুদের পরিমাণ অনেক বেশি, তারা যেন এই বিষয়টা খেয়াল রাখে। আর যদি তারা কোনো রকম জলদস্যুদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করে তৎক্ষণাৎ যেন তাদেরকে জানায়। আর তাই সকালবেলা ক্যাপ্টেন ফিলিপস চলে যায় তাদের সিকিউরিটিটা চেক করার জন্য। ক্যাপ্টেন ফিলিপস সেখানে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, ধরো দুইজন লোক আমাদের কার্গো শিপটিতে হামলা করেছে। তখন তোমরা যেভাবে প্রস্তুতি নিবে এখন ঠিক সেভাবে প্রস্তুতি নাও, কারণ আমি দেখতে চাই আমাদের সিকিউরিটিটা ঠিকঠাক আছে কিনা। তারপর তারা সেই অনুযায়ী কাজ করে। যখন তাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া শেষ, ঠিক এমন সময় ক্যাপ্টেন ফিলিপস লক্ষ্য করে দুইটা স্পিড বোট তাদের ঠিক পিছন দিক থেকে তাদের দিকে আসছে। তখন তারা নিশ্চিত হওয়ার জন্য তাদের রাস্তাটা একটু পরিবর্তন করে, কিন্তু ওই বোট দুটো তাদের রাস্তার পরিবর্তন করে তাদের দিকে আসতে থাকে। আর তখন ক্যাপ্টেন ফিলিপস তাদের শিপটির স্পিড বাড়িয়ে দেয় এবং ইউএস নেভির বেসে ফোন দেয়, কিন্তু তখন সেখানে ফোন লাগছিল না। তারপর তারা উপকূলবর্তী দুবাইয়ের নেভি বেসে ফোন দেয়। তখন তারা নির্দেশ দেয় জাহাজের ভিতরে ওঠার সকল প্রকার রাস্তা যেন তারা সিল করে দেয়। তখন তারা এটাও বলে লোকগুলো জেলেও হতে পারে। তখন ক্যাপ্টেন ফিলিপস বলে লোকগুলো জেলে নয়, আর এটা বলে ক্যাপ্টেন ফিলিপস ফোনটা রেখে দেয়। আর এখন স্পিড বোটটা মাত্র 1 কিলোমিটার দূরে আছে। তখন ক্যাপ্টেন ফিলিপস একটা চালাকি করে, সে জলদস্যুগুলোকে শুনিয়ে শুনিয়ে উপকূলবর্তী একটা নেভি বেসে ফোন দেয় এবং বলে তাদের শিপের পিছনে দুইটা স্পিড বোট আসছে, যাদের প্রত্যেকের হাতেই বন্দুক আছে। আর তৎক্ষণাৎ ক্যাপ্টেন ফিলিপস তার কণ্ঠটা চেঞ্জ করে বলে যে তাদের কাছে 5 মিনিটের মাঝে নেভির একটি হেলিকপ্টার যাবে। আর এইসব কথা শুনে ওইখানে থাকা একটি স্পিড বোট ভয় পেয়ে চলে যায়, কিন্তু একটি বোট তখনও তাদের পিছু করছিল। আর এখন ক্যাপ্টেন ফিলিপস তাদের জাহাজের স্পিডটা কমিয়ে দিতে বলে এবং জাহাজটিকে লেফট রাইট অ্যাঙ্গেলে চালাতে থাকে, যাতে শিপটির আশেপাশে অনেক বেশি পরিমাণে ঢেউ তৈরি হয়। আর ক্যাপ্টেন ফিলিপসের এই প্ল্যানটা বেশ ভালোভাবেই কাজ করে। ওই জলদস্যুদের স্পিড বোটটা অনেক বেশি ঢেউয়ের বিপরীতে চলার কারণে বোটটা সেখানে অকেজো হয়ে যায়। তারপর রাত্রিবেলা তারা একটা গ্রুপ মিটিং করে, যেখানে ক্যাপ্টেন ফিলিপস জাহাজের ক্রু মেম্বারদের আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে থাকতে বলে, যাতে করে আবার যদি কোনো জলদস্যু তাদের জাহাজের দিকে নজর দেয় তাহলে তারা এইভাবে তাদেরকে তাড়িয়ে দেবে। তখন সেখানে থাকা কিছু লোক বলে, আমরা এই রাস্তাটা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যেতে পারি, আমাদের কাছে স্পিড আছে, আমরা 8 ঘন্টায় প্রায় 150 মাইল দূরে যেতে পারবো। তখন ক্যাপ্টেন ফিলিপস বলে তার জানা মতে এই অঞ্চলে জলদস্যুদের 5টা জোট কাজ করে, আর সেই হিসেবে প্রত্যেক 300 মাইলের ভিতরে তাদের কোনো না কোনো জোটের সাথে দেখা হবে। এটা বলে ক্যাপ্টেন ফিলিপস সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায়
আবার ওই জলদস্যুরা তাদের পিছু নিয়েছে। তখন ক্যাপ্টেন ফিলিপস ইউএস নেভিতে কল দেয় এবং তারা জানায় তারা কিছু সময়ের মাঝেই আসছে। তবে এই দিকে ওই জলদস্যুরা তাদের শিপটির একদম কাছে চলে এসেছে। তখন ক্যাপ্টেন ফিলিপস শিপের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থাকে, মানে ওয়াটার পাম্প লাইনগুলো চালিয়ে দিতে বলে, যাতে করে তারা শিপটিতে না উঠতে পারে। ক্যাপ্টেন ফিলিপস এবং জাহাজের ক্রুরা বহু চেষ্টা করে যেন জলদস্যুগুলো শিপটিতে উঠতে না পারে, কিন্তু তারা বহু চেষ্টা করে জলদস্যুগুলোকে আটকাতে পারে না। জলদস্যুগুলো শিপে উঠে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এমন সময় ক্যাপ্টেন ফিলিপস ওকিটকির মাধ্যমে জাহাজের সকল ক্রু মেম্বারদের ইঞ্জিন রুমে চলে আসতে বলে এবং ভালো জায়গা দেখে লুকিয়ে থাকতে বলে, যতক্ষণ না সে তাদেরকে বের হতে বলবে ততক্ষণ যেন কেউ বাইরে বের না হয়। আর তখন ওই শিপের ক্রু মেম্বারগুলো তাই করে। অন্যদিকে জলদস্যুগুলো প্রথমে শিপটির কন্ট্রোল রুমে যায়, যেখানে ক্যাপ্টেন ফিলিপস সহ বাকি ক্রু মেম্বারদের ওই জলদস্যুগুলো থ্রেট করতে থাকে যে তাদের শিপের বাকি ক্রু মেম্বারগুলো কোথায়। তখন তারা জানায়, আমরা কিভাবে জানবো, আমরা সবাই তো উপরে ছিলাম। এমন সময় নিচে থাকা ওই শিপের ক্রুরা শিপটাকে অফ করে দেয়। তখন ওই জলদস্যুগুলোর ক্যাপ্টেন, যার নাম মুসে, সে ক্যাপ্টেন ফিলিপসকে বলে তাদের শিপের মিশনটি অফ হয়ে গেল কেন। তখন ক্যাপ্টেন ফিলিপস বলে তাদের শিপ অতিরিক্ত দ্রুত চালানোর ফলে শিপের ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছে। আর জলদস্যুগুলো এই কথা শোনার পর বলে তারা ইঞ্জিন রুমে যাবে শিপটিকে ঠিক করার জন্য। তখন ক্যাপ্টেন ফিলিপস একটু চালাকি করে তার ওকিটকিটা চালু করে বলতে থাকে, আচ্ছা আমরা ইঞ্জিন রুমে যাব, কিন্তু ইঞ্জিন রুমে যাওয়ার পর যদি ইমার্জেন্সি পাওয়ারটা অফ হয়ে যায় তাহলে তুমি আমার লোকদের সাথে সমস্যা করতে পারবে না। আর ওকিটকির অপর প্রান্ত থেকে জাহাজের ক্রু মেম্বাররা এই কথাগুলো শুনে বুঝে যায় যে ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে জাহাজের ইমার্জেন্সি পাওয়ারটা অফ করতে বলছে। তারপর ক্যাপ্টেন ফিলিপস এবং ওই জলদস্যুর দলের দুজন নিচে যায়, যেখানে রয়েছে ওই জলদস্যু দলের ক্যাপ্টেন মোসে এবং তার সাথে রয়েছে তার একটা চেলা বিলাল। তারা যখন ইঞ্জিন রুমে প্রবেশ করতে যাবে তখনই ভুলবশত বিলাল নামে ছেলেটা একগুচ্ছ ভাঙা কাচের উপর পা দিয়ে ফেলে। আর অবশ্য জলদস্যুটি পায়ে বেশ মারাত্মকভাবে আঘাত পায়। কিন্তু শিপের ইঞ্জিন রুমে কাচ কোথা থেকে এলো? আসলে ক্যাপ্টেন ফিলিপ যখন বলছিল তারা ইঞ্জিন রুমে আসতে, তখন ইঞ্জিন রুমে থাকা ক্রু মেম্বাররা এই কাজটা করেছিল, কারণ তারা জানতো জলদস্যুদের পায়ে জুতো থাকে না। আর ঠিক এমন সময় ইঞ্জিন রুমের ইমার্জেন্সি পাওয়ারটা চলে যায়, কারণ আগেই তো বলেছিলাম ক্যাপ্টেন ফিলিপস ইঞ্জিন রুমে আসার আগে ওকিটকির মাধ্যমে বলেছিল যে ইঞ্জিন রুমের ইমার্জেন্সি পাওয়ারটা চলে গেলে সে কিন্তু তাদের লোকের সাথে কোনো কিছু করতে পারবে না। আর তখনই একজন ক্রু সেখান থেকে চলে গিয়েছিল ইমার্জেন্সি পাওয়ারটা অফ করার জন্য, আর এতক্ষণে সে লুকিয়ে লুকিয়ে পাওয়ারটা অফ করতে পেরেছে। তবে এদিকে ওই জলদস্যু দলের ক্যাপ্টেন বলতে থাকে তাদের সাথে লুকিয়ে লুকিয়ে এসব যে করছে সে সবাইকে খুঁজে বের করবে। তখন মুসে পায়ে আঘাত পাওয়া ছেলেটাকে বলে সে যেন উপরে চলে যায় এবং তার বদলে অন্য কাউকে নিচে পাঠায়। তখন ছেলেটা ক্যাপ্টেন ফিলিপসকে সাথে নিয়ে উপরে চলে আসে। আর তখন ওই জলদস্যু দলের ক্যাপ্টেন ইঞ্জিন রুমে একাই খুঁজতে থাকে যে সেখানে কেউ আসে কিনা। এমন সময় ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা ক্রু মেম্বাররা মুসের উপর হামলা করে মুসেকে আটক করে নেয়। তখন তারা উপরে থাকা জলদস্যুদের সাথে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করে এবং তাদেরকে বলে, তোমরা তোমাদের ক্যাপ্টেনকে বাঁচাতে চাইলে এখন আমাদের লোকদেরকে ছেড়ে দাও এবং এই শিপ ছেড়ে চলে যাও। তখন উপরে থাকা জলদস্যুগুলো জানায় তারা তাদের লোকদের ছেড়ে দিবে। এরপর ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে একটা সুযোগ দেয়, যেহেতু তাদের কাছে কোনো বুট নেই এখন এখান থেকে যাওয়ার জন্য, তাই সে তাদেরকে শিপে থাকা একটি লাইফ বোট দেবে, যেটা দিয়ে তারা এখান থেকে বের হয়ে যাবে। তখন ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে $30,000 দেয়, যাতে করে তারা আবার ফিরে না আসে। আর জলদস্যুগুলো এই প্রস্তাবে রাজি আছে। তখন ক্যাপ্টেন ফিলিপস বলে, তাহলে তোমরা লাইফ বোটে উঠে যাও, তারপর তোমাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেবো আমরা। কিন্তু জলদস্যুগুলো জানায়, না, প্রথমে তুমি আমাদের সাথে লাইফ বোটে উঠবে, তারপর আমাদের ক্যাপ্টেন আসলে তোমাকে ছেড়ে দেবো আমরা। ক্যাপ্টেন ফিলিপসের হাতে আর কোনো অপশন না থাকায় সে রাজি হয়ে যায়। তারপর ক্যাপ্টেন ফিলিপস লাইফ বোটে উঠে তাদেরকে বুঝিয়ে দেয় কিভাবে লাইফ বোটটি চালাতে হয়। আর এমন সময় লাইফ বোটের ভিতরে প্রবেশ করে ওই জলদস্যুদের ক্যাপ্টেন মোসে। আর যখনই ক্যাপ্টেন ফিলিপস লাইফ বোট থেকে বের হতে যাবে তখনই একটা জলদস্যু পিছন থেকে ক্যাপ্টেন ফিলিপসকে আঘাত করে সেখানেই ফেলে দেয়। আর তৎক্ষণাৎ তার লাইফ বোটটাকে নামিয়ে দেয় সমুদ্রে। অন্যদিকে শিপটিতে থাকা বাকি ক্রু মেম্বাররা ক্যাপ্টেন ফিলিপসের জন্য কিছুই করতে পারে না। এখন তাদের ইউএস নেভির জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তবে তারা ওই লাইফ বোটের পিছু করতে থাকে যতক্ষণ না ইউএস নেভি সেখানে আসে। আর কিছু সময় পরে আমরা দেখতে পাই সেখানে ইউএস নেভির বড় একটা জাহাজ চলে এসেছে।
অন্যদিকে জলদস্যুগুলো প্ল্যান করেছে যে তারা ক্যাপ্টেন ফিলিপসকে সোমালিয়া নিয়ে যাবে এবং তাদের বসের হাতে তুলে দেবে। তখন তাদের বস অনেক টাকা আদায় করে নিবে শিপ কোম্পানিটির কাছ থেকে। তারপর আমরা দেখতে পাই সেখানে ইউএস নেভির একটি ড্রোন সম্পূর্ণ বিষয়টা নজর রাখছে। অন্যদিকে তারা একটি সিল টিম তৈরি করেছে যারা এখানে এসে সম্পূর্ণ লাইফ বোটটাকে সিল করে নেবে। আশা করি আপনাদের মনে আছে জলদস্যুদের দলের একজন পায়ে আঘাত পেয়েছিল ভাঙা কাচের দ্বারা। ছেলেটার পায়ের অবস্থা এখন আরো খারাপ হচ্ছে, যেটা দেখে ক্যাপ্টেন ফিলিপস বলে এখানে কোথায় ফার্স্ট এড কিট আছে আমি জানি, তোমরা বললে আমি এর পায়ের ট্রিটমেন্ট করে দিতে পারি। তখন তারা রাজি হয়। কিন্তু যখন ক্যাপ্টেন ফিলিপস নাইফটা হাতে নেয় ট্রিটমেন্ট করার জন্য, তখনই ক্যাপ্টেন ফিলিপসের কাছ থেকে সবকিছু কেড়ে নেয় ওই জলদস্যুরা। তারা সোমালিয়ার উপকূল থেকে মাত্র 126 কিলোমিটার দূরে আছে। তবে তাদের কাছে থাকা খাবার জল শেষ হয়ে গেছে এবং লোকটার পায়ের অবস্থা আরো খারাপ হচ্ছে। আর ঠিক এমন সময় ইউএস নেভি তাদের সাথে যোগাযোগ করে এবং বলে আমরা তোমাদেরকে কোনো কিছুই করবে না, তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ফিরিয়ে দাও। তখন তারা জানায় তাদেরকে $10 মিলিয়ন দিলে তারা ক্যাপ্টেন ফিলিপসকে ফিরিয়ে দেবে। আর তখন ইউএস নেভির পক্ষ থেকে তারা জানায় এটা তো অনেক বেশি টাকা, তাদের একটু সময় লাগবে। আর ততক্ষণে তারা একবার ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চায় এবং সাথে কিছু পরিমাণ খাবার দিতে চায়। জলদস্যুরা এর রাজি হয়, কিন্তু তারা এটাও বলে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে ক্যাপ্টেন ফিলিপস মারা যাবে। তারপর ইউএস নেভি দুইটা ছোট্ট বোট নিয়ে তাদের কাছে যায় সাথে কিছু খাবার নিয়ে। আর অবশ্যই তারা ক্যাপ্টেন ফিলিপসকে না দেখে খাবার পানি কিছুই দেয় না। তখন মুসে ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে আনতে বলে গান পয়েন্ট রেখে। আর এখানেও ক্যাপ্টেন ফিলিপস তার বুদ্ধিমত্তা দেখায়। ক্যাপ্টেন ফিলিপস লাইফ বোট থেকে নেমে মাথাটা বের করে বলে আমার পরিবার কি জানে আমি কোথায় আছি? এটা তাদের জানা খুব জরুরি। আমি সিট নাম্বার 15-এ আছি। আসলে ক্যাপ্টেন ফিলিপস কথাটা ইউএস নেভিকে ইন্ডিকেট করেই বলেছিল, কারণ তারা যদি কোনো রকম অ্যাকশন নেয় তাহলে তারা যেন বুঝতে পারে ক্যাপ্টেন ফিলিপস কোথায় বসে আছে। আর এই সম্পূর্ণ বিষয়টা ক্যামেরা বন্দি করেছিল ইউএস নেভি বাহিনী। তারপর তারা খাবার আর জল দিয়ে চলে আসে সেখান থেকে। আর ততক্ষণে ইউএস নেভির আরো 2টা জাহাজ চলে এসেছে, যেটা দেখে ওই জলদস্যুগুলো ভয় পেয়ে যায়। আর তখন ক্যাপ্টেন ফিলিপস বলে তারা যেন সারেন্ডার করে নেয়, কারণ ইউএস নেভি তাদেরকে এখান থেকে সোমালিয়া যেতে দিবে না, কিন্তু সারেন্ডার করলে হয়তোবা তোমরা বাড়ি যেতে পারবে। কিন্তু তখন মোসে বলে অনেক লেট হয়ে গেছে, তারা এখন আর সারেন্ডার করবে না। তারপর ক্যাপ্টেন ফিলিপস বলে সে টয়লেট করবে। তখন ক্যাপ্টেন ফিলিপসের সাথে একজন জলদস্যু বাইরে আসে, কিন্তু ক্যাপ্টেন ফিলিপস লোকটাকে পানিতে ফেলে দিয়ে নিজেও পানিতে লাফ দেয়, যেটা ইউএস নেভিও দেখে। কিন্তু তারা এটা নিশ্চিত করতে পারছিল না যে পানিতে কে লাফ দিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস বহু চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারে না। জলদস্যুগুলো ক্যাপ্টেন ফিলিপসকে আবার লাইফ বোটে তুলে নেয়। আর এমন সময় ইউএস নেভি জলদস্যুগুলোর সাথে যোগাযোগ করে এবং তারা তাদের নাম ঠিকানা, তাদের সাথে কে কে আছে, তাদের পরিবারে কে কে আছে সবকিছু জানায়। আর তারা এসব তথ্য পেয়েছে। আগেই বলেছিলাম যখন ইউএস নেভি ওই জলদস্যুগুলোর সাথে প্রথমবার যোগাযোগ করে তখন তারা এই জলদস্যুগুলোর ছবি তুলে নিয়েছিল। সেখান থেকে তারা এই তথ্যগুলো বের করেছে। এমন সময় সেখানে একটা হেলিকপ্টার আসে এবং তাদেরকে বলে দে তারা যেন সারেন্ডার করে নেয়। আর তখন মুসে রেগে গিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে গান পয়েন্টে রেখে লাইফ বোটের বাইরে বের করে এবং উপরে থেকে হেলিকপ্টারে গুলি চালায়। এমন সময় ইউএস নেভি বাধ্য হয় হেলিকপ্টার সরিয়ে নিতে। এরপর মুসে জানায় তারা এখনই ক্যাপ্টেন ফিলিপসকে মেরে ফেলবে, তাতে তারা মারা গেলেও কোনো সমস্যা নেই। তখন ইউএস নেভি জানায় তারা তাদের মুক্তিপণ দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু মুক্তিপণ নেওয়ার জন্য তাদের মধ্যে থেকে একজনকে বাইরে আসতে হবে। আর মুসে এই প্রস্তাবে রাজি হয়। তারপর ইউএস নেভি সেখানে গিয়ে প্রথমে ক্যাপ্টেন ফিলিপসকে একবার দেখে নেয়। অন্যদিকে ইউএস নেভির আরেকটা বোট ওই জলদস্যুগুলোর অজান্তে তাদের বোটটাকে একটা রশির সাথে আটকে দেয় এবং লাইফ বোটটিতে একটা সাউন্ড ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়ে যায়, যেটার মাধ্যমে তারা তখন বোটের ভিতরে হওয়া সকল কথা শুনতে পারবে। যদিও বাস্তবে এমনটা হয়নি, সেখানে জলদস্যুগুলোর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল, যার কারণে তারা নিজেরাই ইচ্ছাকৃতভাবে লাইফ বোটেতে রশি লাগাতে দিয়েছিল। যাই হোক, তখন তারা ক্যাপ্টেন ফিলিপসকে পরার জন্য একটা ড্রেস দেয় এবং ক্যাপ্টেন ফিলিপসকে বলে দেয় সেজন্য এই ড্রেসটি পরে আগে যেই স্থানে বসেছিল সেই স্থানেই বসে থাকে, যাতে করে তারা কোনো রকম অ্যাকশন নেওয়ার সময় খুব সহজে চিনতে পারে ওটা ক্যাপ্টেন ফিলিপস কিনা। আর তখন ইউএস নেভির সাথে যায় ও জলদস্যু দলের ক্যাপ্টেন মোসে। আর তারপরে শুরু হয় ইউএস নেভির মেন অপারেশন। তারা ওই লাইফ বোটের সামনের দিকে তাক করে বড় বড় লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে জলদস্যুগুলো সামনে কিছুই দেখতে পারছিল না। একই সাথে তারা লাইফ বোটটাকে তাদের দিকে টানতে থাকে ওই রশির মাধ্যমে। আর এখন আমরা দেখতে পাই
ইউএস নেভি লাইফ বোটে থাকা জলদস্যুগুলোকে মারার জন্য স্নাইপার বসিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে লাইফ বোটে থাকা জলদস্যুগুলো একসাথে তাদের টার্গেটে আসছিল না। অন্যদিকে লাইফ বোটের ভিতরে থাকা জলদস্যুগুলো এসব দেখে ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে হয়তোবা ইউএস নেভি তাদেরকে মেরে ফেলবে, যার কারণে তারা ক্যাপ্টেন ফিলিপসকে মারতে থাকে এবং রশির মাধ্যমে ক্যাপ্টেন ফিলিপসকে বেঁধে ফেলে। এরপর জলদস্যুগুলো ক্যাপ্টেন ফিলিপসকে মারার জন্য বন্দুক তাক করায়, আর যখনই গুলি করতে যাবে তখন ইউএস নেভি তাদের লাইফ বোটটাকে টানা বন্ধ করে দেয়, আর এর ফলে লাইফ বোটটাতে একটা জাকি লাগে। এমন সময় লাইফ বোটে থাকা 3জন জলদস্যু স্নাইপারদের টার্গেটে চলে আসে, আর তৎক্ষণাৎ তারা গুলি চালিয়ে জলদস্যুগুলোকে সেখানে মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে লাইফ বোট থেকে রেস্কিউ করা হয়, আর তারপর আমরা দেখতে পাই ইউএস নেভির কাছে থাকা জলদস্যুদের ক্যাপ্টেন মুসেকে অ্যারেস্ট করে নেয়। ক্যাপ্টেন ফিলিপস প্রায় 1 বছর পর আবার তার কাজে ফিরে আসে, আর অন্যদিকে মুসেকে পাইরেসি আইনের আওতায় এনে 33 বছর জেলের আদেশ দেয় ইউএস সরকার। আর এই মুভি আপাতত এখানে শেষ হয়। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মুভি এক্সপ্লেনেশন গুলো দেখতে চাইলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।